সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ইটারেটিভ প্রসেস। এখানে হিউম্যানকে ইন দ্য লুপে থাকতে হয়, বিকজ বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন রকমের কাস্টমার এক্সপেকটেশন থাকে, বিভিন্ন রকমের ইউজার এক্সপিরিয়েন্সের চিন্তা করতে হয়। সো 10x 20x 50x যাই হোক না কেন, এটাকে আমাদের যেটা করতে হবে, কন্টেইন করে রাইট ডিরেকশনে যদি আমরা নিতে পারি, দেন আমরা আসলে স্পিডটাকে লেভারেজ করতে পারবো। এআই আমাদেরকে রিপ্লেস করবে না, বাট প্রত্যেকটা পয়েন্টে এআই আমাদেরকে অ্যাসিস্ট করবে, অনেক ক্ষেত্রে আমাদের কাজগুলোকে এনহ্যান্স করে দিবে। সো আমরা যখন একজন, আগে যেটা হতো, আমাদের টিমে যখন নতুন কোনো কলিগ জয়েন করতো, আমরা যখন তাকে বলতাম যে শুনো, এটা হচ্ছে কোডের রিপোজিটরি, এখানে আমরা মার্ন স্ট্যাক ইউজ করতেছি, ডেটাবেজের জন্য হচ্ছে গিয়ে আমরা মঙ্গল ইউজ করি, তুমি কোড লেখার সময় কিন্তু খেয়াল রাখবো যে এই ফোল্ডারে এটা আছে, ওইখানে এটা আছে। এই যে আমরা একটা ব্রিফ দিতাম, এজেন্টকে দিয়ে কাজ করার সময় আমাদেরকে এই ব্রিফটা দিতে হবে। আমি যাই বলি সে একই ভুল বারবার করে, তাহলে বুঝতে হবে আমি তাকে প্রপারলি কনটেক্সট দিচ্ছি না, যে আপনার মগজ মেশিনকে ধার দিয়েন না, যে ইংরেজিতে বলছে ঠিক আছে এটা করেন না, নিজের জাজমেন্টটা অ্যাপ্লাই করবেন। আমাদের নেক্সট সেশন স্পিকার মোহাম্মদ ইমরান হাসান ভাইয়া, কো-ফাউন্ডার এন্ড সিইও ক্লাসিও। ভাইয়া আজকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবেন। আপনারা সবাই এক একজন মানুষের পাশাপাশি এক একজন এজেন্ট পালেন, আপনাদের সেই এজেন্টকে কিভাবে ভালোভাবে পালতে হবে এটা ভাইয়া আজকে ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিবেন। সো প্লিজ ভাইকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, সবাই একটু হাতের ব্যায়াম করুন। শুনতে পাচ্ছেন আমার কথা? অনেক মানুষ দেখে ভালো লাগতেছে সকাল সকাল। আনিস ভাই শুরুতে একটা ইন্ট্রো দিয়েছে আমার, এবং যে টপিকের কথা বলেছে কমপ্লিটলি অপোজিট বিষয় নিয়ে আলোচনা হবে। সো লেটস থিংক দ্যাট ইট। আমি বেসিক্যালি এজেন্টিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি তপু ভাই খুব সুন্দর করে কন্টেক্সট এভরিথিং, প্র্যাকটিসেস, ওনার রেগুলার ইউজেস প্যাটার্ন এগুলো বলেছে, which is very good, আলহামদুলিল্লাহ। আমরা বেসিক্যালি কয়েকটা জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করব। এক হচ্ছে গিয়ে আমি যেটা দেখেছি বেশ কয়েকটা ইভেন্টে এবং অনেকের সাথে আলাপ করে, যে অনেকে বেশ কিছু কনফিউশন কাজ করতেছে অলরেডি, যে আমরা তো আসলে অনেকদিন ধরে কাজ করি বা অনেকে লম্বা সময় কাজ করি না। তো এজেন্টিক ইঞ্জিনিয়ারিং এসে আমাদের কি অবস্থা হবে, ক্যারিয়ারে কি হবে, কিভাবে আমরা এখানে নিজেদের জন্য জায়গা তৈরি করে দেবো, মেক সেন্স করবো, এগুলো একটা কনফিউশন কাজ করে। তো সেটা আমি কিছুটা অ্যাড্রেস করব। পাশাপাশি আমি কিছু টুলস ইউজ করি এবং আপনারা কিছু জিনিস দিয়ে আপনারা লার্নিং স্টার্ট করতে পারেন, সেগুলো নিয়ে কিছু আলোচনা হবে। আর আমি একটা জিনিস চেষ্টা করেছি যে আমরা কিছু কোশ্চেন দিতে পারি কিনা অডিয়েন্স থেকে, আমার কাছে মনে হচ্ছে সেটা অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ইমরান হাসান, আমি ফিগল্যাব এবং ক্লাসিও দুটো কোম্পানিতে সিইও হিসেবে আছি। সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি অলমোস্ট 25 ইয়ার্সের উপরে। আমার সোশ্যাল লিঙ্কগুলো আছে, এগুলো ফলো করলে আমার থেকে আপডেট পাবেন। আচ্ছা, শুরুতে এই কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন। এখানে গেলে আপনারা প্রশ্ন সাবমিট করতে পারবেন অথবা অন্যের প্রশ্নে ভোট করতে পারবেন। সেখান থেকে আমরা সেশনের পরে টপ কোশ্চেনগুলো নিয়ে আমরা কিছু প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করার ট্রাই করব। প্রতিটা প্রশ্নের লিমিট দেওয়া আছে, মানে লম্বা প্রশ্ন করা যাবে না। সো ফোকাস প্রশ্ন করতে পারেন। এখন সেভ করে রাখেন, প্রশ্ন যখন যেটা সেশনের মধ্যে মনে হবে এটা লিখে ফেলবেন। আচ্ছা, মূলত যে প্রশ্নটা আমি সবসময় শুনি বেশিরভাগ মানুষের কাছ থেকে, যে এআই তো এসে গেছে, বেশিরভাগ কোড এআই লিখে দিচ্ছে, এবং শুধু বেশিরভাগ কোড না, এখন আমরা মোটামুটি বড় বড় রিফ্যাক্টরিং, বড় বড় ফিচার ডেভেলপমেন্ট, বাগ সলভিং এআই দিয়ে করতে পারতেছি। তো সবার মনে একটা প্রাইমারি যে প্রশ্ন, যে এআই কি তাহলে আমাকে রিপ্লেস করে ফেলতেছে, মানে আমি কি আসলে এআই এর কাছে এখন একটা খেলনা কিনা? তো এই প্রশ্নের সামগ্রিক উত্তর হচ্ছে যে না, এআই আমাদেরকে ডিরেক্টলি কখনোই রিপ্লেস করে ফেলবে না। কিন্তু আমরা যে কাজটা এতদিন ধরে করে আসতেছি, ফর এক্সাম্পল আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করি, আমাদের তো অনেক কাজ, আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি, কাস্টমার সাথে ডিসকাশন করি, সেখান থেকে প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার সেগুলোকে স্পেসিফাই করে ডকুমেন্টেশনে নিয়ে আসে, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি হয়, দেন ডেভেলপমেন্টের মধ্যে আসে, আর্কিটেকচার তৈরি হয়, ডেটাবেস ডিজাইন হয়, অ্যাকচুয়াল কোড লেখা হয়, টেস্টিং হয়, পরবর্তীতে আবার কাস্টমার সাথে ইউএটি করে দেন প্রোডাকশনে বা লাইভে এটা চলে যায়। সো এখন যেটা হচ্ছে, এখন বেসিক্যালি এআই দিয়ে আমরা সবচেয়ে বেশি আউটপুট বা বেনিফিট পাচ্ছি হচ্ছে কোডে, যে কোড লেখাটা অনেক বেশি অটোমেট হয়ে গেছে। তো এই খেয়ালটা দেখতে হবে পুরো জার্নিতে এই জায়গাটাতে সবচেয়ে বেশি আমরা এখন তো ইফেক্টিভ দেখেছি। কিন্তু এখানে কিন্তু ইন্ডাস্ট্রি থেমে নাই, এখন আস্তে আস্তে এটার উইথটা বাড়া শুরু করেছে। এখন স্পেসিফিকেশন লেখার সময় এআই হেল্প করতেছে, টেস্টিং এর সময় এআই হেল্প করতেছে,
প্রজেক্ট ম্যানেজমেন্টে এআই হেল্প করছে, তো আস্তে আস্তে ব্রেথটা বাড়ছে। এআই আমাদেরকে রিপ্লেস করবে না, বাট প্রত্যেকটা পয়েন্টে এআই আমাদেরকে অ্যাসিস্ট করবে, অনেক ক্ষেত্রে আমাদের কাজগুলোকে এনহ্যান্স করে দিবে। তাহলে স্টিল কিন্তু এটা হিউম্যান ড্রিভেনই হচ্ছে, এটা হচ্ছে যে মূল প্রাইমারি পয়েন্ট। পুরোপুরি কিন্তু এরকম হচ্ছে না যে কাস্টমার সাথে এআই কে বসায় দেওয়া হলো, শেষে কাস্টমার সফটওয়্যার নিয়ে চলে গেল, এটা কিন্তু কখনোই হবে না। ইন দ্য লুপে হিউম্যান থাকবে, এটাকে বলে হিউম্যান ইন দ্য লুপ, HITL, পটেটো অন দ্য টপ। সো দেখতে হবে যে এআই আমাকে সরাসরি রিপ্লেস না করলেও এআই আমার জবের অনেক অংশ অটোমেট করে ফেলতেছে। তাহলে কে ভালো করবে? যে এই অটোমেশনের সাথে নিজেকে সবচেয়ে বেশি সম্পৃক্ত করতে পারবে। এই অটোমেশনটা সে যদি রান করতে পারে, আর আরো 10 জন যদি রান করতে না পারে, তাহলে সে কিন্তু 10 জন থেকে বেটার পজিশনে থাকবে, এবং কোম্পানি হোক বা নিজস্ব স্টার্টআপ হোক, এই লোকটা সহজে রিপ্লেস হবে না। তো আমাদের অফিসেও আমরা অনেক সময় এরকম ডিসকাশনে থাকে যে আমাদের যারা একসাথে কাজ করি আমরা কলিগরা, তাদের মধ্যে এই কনফিউশনটা অনেক সময় ক্রিয়েট করে যে ভাই আমাদের কি চাকরি থাকবে, আমরা কি 1 ইয়ার পর 11 থাকবো। তো আমার জেনারিক অ্যান্সার সবার জন্য এটা হয় যে থাকবো, কিন্তু আমরা আমাদের নিজস্ব স্পেসিফিক যে রোলটা আগে থাকতো আমাদের। ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে আমি বেশিরভাগই ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করি, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, এই ধরনের রোলে আমরা নিজেদেরকে আগে পরিচয় দিতাম। কিন্তু এখন কিন্তু আমাদেরকে ক্রস কাটিং, একদম এন্ড টু এন্ড পুরোটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এবং খুবই ভালো হয়। মানে আমি মোটামুটি ধরেন আনরিপ্লেসেবল হয়ে যাবো যদি আমি একাই এন্ড টু এন্ড পুরোটা রান করতে পারি। সেইটা হচ্ছে আমার ধরেন আপনাদের দেওয়া প্রাইমারি পয়েন্ট। আজকে যদি একটা পয়েন্ট আমরা নিতে পারি এই সেশন থেকে, সেটা হচ্ছে যে এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমি যদি এন্ড টু এন্ড নিজে ড্রাইভ করতে পারি, তাহলে আমি মোটামুটি রিপ্লেসেবল। মানে অ্যাটলিস্ট নেক্সট 1 বছর 2 বছর, বাট হু নোজ, মানে ডেভেলপমেন্ট তো ফাস্টার হচ্ছে, আমরা হয়তো সামনে অন্য কিছু দেখতে পারবো, বাট ফর দ্য ফোরসিবল ফিউচার আমার কাছে মনে হয় দিস ইজ ওয়্যার উই স্ট্যান্ড। হ্যাঁ, এখন একটু আমরা পেছনে যাই। এটা আমি বললাম যে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, বাট এই জায়গাটা আমরা কিভাবে এসে পৌঁছালাম। আপনারা যদি খেয়াল করে দেখেন, 2 ইয়ার্স এগো যখন আমরা দেখতেছি ChatGPT মানুষের মানে রেগুলার প্রশ্নোত্তর থেকে কোড লেভেল আসা শুরু করলো ChatGPT, তখন কি হলো? তখন আমরা তার সাথে কনভারসেশন করতাম যে আমার একটা কোডের ব্লক নিয়ে তাকে দিচ্ছি, সে ওটা একটা রেসপন্ড করতেছে। তো আমি আরেকটা ব্লক ফাংশন তাকে দিলাম, একটা সিনারিও বললাম, সে রেসপন্ড করলো। এটা ছিল চ্যাট মোডে এআই সাথে ইন্টারঅ্যাকশন করার মেথড। আনফরচুনেটলি এটা এখনো অনেকে করে, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু ওই 2 বছর আগের মোড থেকে এখন কমপ্লিটলি শিফট হয়ে চলে আসছে এজেন্টিক মোডে। এখন কিন্তু আমরা শুধু জাস্ট কনভারসেশন করি না, কনভারসেশনের সাথে সাথে তাকে দিয়ে আমরা কাজও করাই না। এইটা হচ্ছে প্রাইমারিলি যে শিফটটা হয়েছে এআই বেস সফটওয়্যার ডেভেলপমেন্টে। আগে তাকে আমরা তার সাথে আলাপ করতাম, সে একটা সাজেশন দিত, আমরা সেই সাজেশন নিয়ে আমাদের কোডে বসাইতাম, আমরা অ্যাজ এ হিউম্যান চেক করে দেখতাম আমরা ঠিক আছে কিনা। ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ, ঠিক না থাকলে আমরা আবার এর মেসেজ নিয়ে তাকে বলতাম, সে আবার একটা কিছু করতো, আমরা আবার নিয়ে এসে এর মধ্যে রাখতাম। তো ফিডব্যাক লুপটা এরকম লম্বা ছিল। এখন আর এটা হয় না। এখন আমরা যদি বলি যে ডেটাবেজে একটা ফিল্ড অ্যাড করো, সেটা ফিল্ড অ্যাড করে ফেলে। ইনফ্যাক্ট এত ছোট কারণ, এখন যদি বলি ফর এক্সাম্পল একটা HRM সিস্টেম আছে, তার একটা ড্যাশবোর্ড আছে, আমি যদি বলি আচ্ছা ড্যাশবোর্ডের মতো একটা উইকেট অ্যাড করে ফেলো, তো আমি দেখতে চাই লাস্ট 1 উইকে হাইয়েস্ট পারফর্মার কোন কোন এমপ্লয়িরা। আমি যে গোল বললাম, এখন এজেন্ট মানে এআই যে এজেন্ট, যদি আমরা ভালো মডেল এবং ভালো হার্নেস ইউজ করি, আমার এই গোলকে ট্রান্সলেট করে সে যত ধরনের ফাইলে চেঞ্জ করা দরকার, ডেটাবেসে ফিল্ড অ্যাড করা, মাইগ্রেশন লেখা, কন্ট্রোলার লেখা, মডেল ওয়্যার আপ করা, রিঅ্যাক্টের মধ্যে এপিআই কানেক্ট করা, ডিসপ্লে করা এবং এটা ইউএক্স ঠিক করে দেখানো, পুরোটা এন্ড টু এন্ড করে ফেলবো জাস্ট আমার একটা গোল সেট করে দেওয়া থেকে। তো দিস ইজ হোয়াট উই কল এজেন্টিক ইঞ্জিনিয়ারিং। এখন ইন্ডাস্ট্রি এই জায়গায় এসে থেমেছে। সো কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রি যাদের সাথে কথা হয় তাদেরকে দেখেছি, অনেকেই এই মাইন্ডসেটের শিফটটা এখনো করে নাই। তারা বলে যে আমরা এআই দিয়ে কাজ করি, কিন্তু সেটা মূলত তারা এখনো ChatGPT, ক্লড, ZAI, GLM এদের সাথে কনভারসেশন মোডেই কাজ করে। তো এই শিফটটা আমাদেরকে করে ফেলতে হবে। কনভারসেশনের বাইরে গিয়ে আমাদের সরাসরি এজেন্ট দিয়ে কাজ করানোর প্রসেসটা স্টার্ট করে ফেলতে হবে। তাহলে আমরা এই এই ইন্ডাস্ট্রির যে গতির সাথে তাল মিলাতে পারবো। নেক্সট পয়েন্টটা হচ্ছে এই যে আমরা যে বললাম যে আমাদের যত ধরনের কাজ থাকতো এর মধ্যে এআই এসে আমাদেরকে স্পিড আপ করে ফেলেছে। তো তার মানে আমরা যেটা বলি যে, এবং আমার সেশনে যে টাইটেলও সেট করা হয়েছে 10x ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিকামিং আ 10x ইঞ্জিনিয়ার। এই 10x জিনিসটাকে আসলে রিয়েলিস্টিক কিনা,
অনেক সময় আমরা যারা টুইটারে একটু অ্যাক্টিভ, তারা দেখবো অনেকে বলছে না এখন 10x এর যুগ না, এখন হচ্ছে 100x এর যুগ। কারণ 10x এর যুগ তো আমরা আগে দেখে আসছি। আমরা 10x প্রোগ্রামার এই টার্মটা বহু বছর ধরে আমরা ইন্ডাস্ট্রিতে শুনে আসছি, অনেক প্রোগ্রামার 10x প্রোগ্রামার। তো এখন অনেকে বলতেছে ইটস নট 10x, ইটস 100x। আসলে কি এটা ট্রু কিনা? টু সাম এক্সটেন্ট এটা আসলে ট্রু, যে আমরা এখন 10x, 50x, 100x স্পিডে যেতে পারি। কিন্তু এইখানে যে জিনিসটা আপনারা যদি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন তাহলে একটা জিনিস দেখবেন, আর যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে এই জিনিসগুলো তাদের কাছে বসলে জিনিসটার মধ্যে ডিফারেন্স দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে বিভিন্ন কোম্পানির ফাউন্ডাররা, ডিরেক্টররা, তারপর এই এই অ্যানথ্রপিক, ওপেন এআই মতো কোম্পানির যারা ধরেন ফ্রন্টিয়ার লেভেলে স্পোক্স পার্সন গুলো আছে, ডেভ লেভেলে যারা বসা, এরা খালি সারাদিন বলবে যে আমি তো কোড দেখিও না, আমার সবকিছু সেট করা আছে এজেন্ট, আমি এদেরকে টাস্ক দিয়ে ঘুমায় যাই, সকালে উঠে আমার সাইজ রেডি থাকে, আমি এখন $1 মিলিয়ন মালিক। এই ধরনের বক্তব্য দিয়ে দেখবেন যে পুরো টুইটার, ফেসবুক, লিঙ্কডইন ভরা। রিয়ালিটি হচ্ছে এটা পুরোপুরি ভাবে কাজ করে না। কাজ করলে সেই প্রোডাক্ট আসলে কোনো দিকে যায় না, বিকজ সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ইটারেটিভ প্রসেস। একটুখানি কাজ হবে, আপনি দেখবেন যে কি হয়েছে, আমার গোলের সাথে অ্যালাইন করে কিনা, একটু না হলে একটু বড় হতে পারে, বাট এখানে হিউম্যানকে ইন দ্য লুপে থাকতে হয়, বিকজ বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন রকমের কাস্টমার এক্সপেকটেশন থাকে, বিভিন্ন রকমের ইউজার এক্সপিরিয়েন্সের চিন্তা করতে হয়। সো স্পিড আপ করলেও আমি যদি রাইট ডিরেকশনের দিকে না থাকি তাহলে এই স্পিড আপ কিন্তু আমাকে আসলে কোনো উপকার করবে না। আমি ভুল দিকে অনেক জোরে চলে যাব, কিন্তু দেখা যাবে যে কাস্টমার কাছে সেই প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর কাস্টমার বলবে আমি তো এরকম জিনিস চাইনি, আবার ব্যাক ট্র্যাক করে আসো, আবার আরেকটা ডিরেকশনে চলে গেলাম, মানে আদতে কিন্তু আসলে কোনো লাভ হলো না। সো 10x, 20x, 50x যাই হোক না কেন, এটাকে আমাদের যেটা করতে হবে, কন্টেইন করে রাইট ডিরেকশনে যদি আমরা নিতে পারি, দেন আমরা আসলে স্পিডটাকে লেভারেজ করতে পারবো, আমরা আসলে এই স্পিডের ব্যবহারটা প্রপারলি করতে পারবো। এবং আমার এক্সপিরিয়েন্স, আমি লাস্ট 6 মাস 8 মাসে যেসব অনেক ডেভেলপারদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে বিভিন্ন সেশনে আমার দেখা হয়েছে, আমার অনলাইন কোর্সও আমি দেখেছি যে কিছু সিলেক্টিভ ইন্ডিভিজুয়াল আছে, তারা বেসিক্যালি এইটা বুঝতে পারছে, বুঝতে পেরে তারা যেটা করেছে, তারা শুধু এআই ইউজ করে, তারা এআই কখন কোনটা কি করে এই জিনিসগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করছে। এআই কিভাবে চিন্তা করে, তাকে কি প্রম্পট দিলে, কি কনটেক্সট দিলে, কোন স্কিলটা লোড করলে সে আসলে ভালো কাজ করে, এগুলোতে সময় ইনভেস্ট করছে। এটা করার ফলে তখনই তারা এই 10x, 20x, 50x এই ধরনের বেনিফিটটা মানে নিতে পারছে। তপু ভাইয়ের সেশন, তপু ভাই আপনাকে অলরেডি বলেছে যে কনটেক্সট কি, কনটেক্সট কেন ইম্পর্টেন্ট, প্রপার কনটেক্সট দিলে কিভাবে টোকেন সেভ হয়, এবং কনটেক্সট ঠিকভাবে না দিলে কিভাবে মানে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, ভাইয়া তো ডিটেল বলেছে। তো এটা আমি এনেছিলাম যে কনটেক্সট যদি গার্বেজ হয় আপনার আউটপুট গার্বেজ হবে, কনটেক্সট যদি ভালো করে দিতে পারেন তাহলে আপনি ভালো আউটপুট পাবেন। আর কনটেক্সট বলতে আমরা কি বুঝি, ভাই অলরেডি বলেছে, আমি একদম ব্রাশ অফ করে যাই। কনটেক্সট বলতে আমরা একটা যেই প্রম্পট লিখবো সেই প্রম্পট, পাশাপাশি আমি যেই তাকে ফাইল দিব, যে ডিজাইন দিব, তাকে যে আমি গার্ডরেল গুলো সেট করব, যে কোডিং এর রুলস গুলো দিব, পারমিশন দিব, এগুলো সবই হচ্ছে আমার এজেন্টের কাছে দেওয়া কনটেক্সট। সো আমরা যখন একজন, আগে যেটা হতো আমাদের টিমে যখন নতুন কোনো কলিগ জয়েন করতো, আমরা যখন তাকে বলতাম যে শুনো এটা হচ্ছে কোডের রিপোজিটরি, এখানে আমরা মার্নস্ট্যাক ইউজ করতেছি, ডেটাবেজের জন্য হচ্ছে গিয়ে আমরা মঙ্গো ইউজ করি, কোডিং কনভেনশনের ক্ষেত্রে আমরা অ্যাডিএস পানি কোডিং কনভেনশনগুলো ফলো করি, তুমি কোড লেখার সময় কিন্তু খেয়াল রাখবো যে এই ফোল্ডারে এটা আছে, ওইখানে এটা আছে, এই যে আমরা একটা ব্রিফ দিতাম। এজেন্টকে দিয়ে কাজ করার সময় আমাদেরকে এই ব্রিফটা দিতে হবে, এবং আমরা যদি বারবার তাকে দিয়ে একই কাজ, মানে বারবার তাকে যদি দেখি যে আমি যাই বলি সে একই ভুল বারবার করে, তাহলে বুঝতে হবে আমি তাকে প্রপারলি কনটেক্সট দিচ্ছি না, বা পাশাপাশি আমি তাকে প্রম্পটটা ঠিক করে দিচ্ছি না। তো এই দুটো শেখার জন্য আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এই দুটো টার্ম নিয়ে পড়াশোনা করবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অলরেডি পুরান হয়ে গেছে, কনটেক্সট ইঞ্জিনিয়ারিংটাই হচ্ছে নতুন। এখানে খেয়াল করবো যে কি কিভাবে আমরা আমাদের যে এজেন্টই ইউজ করি না কেন, আমরা ক্লড কোড ইউজ করতে পারি, ওপেন কোড ইউজ করতে পারি, আমরা পাই ইউজ করতে পারি, কোডেক্স ইউজ করতে পারি, যেটা ইউজ করি না কেন দেখবো তার কনটেক্সট আমরা কিভাবে সেট করবো। ক্লড.md ফাইল আছে, agents.md ফাইল আছে, এগুলো সেট করবো। আমি কিভাবে স্কিল দিব, আমার যে কোনো টাস্ক আমি যখন শুরু করবো সেই টাস্কটা কিভাবে বেটার হয় তাকে জানাবো, এই জিনিসগুলো খেয়াল করবো। এখন নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এই আজকে সেশন থেকে দেখবো, সেটা হচ্ছে এই পুরো লুপটা কিভাবে করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ আউটপুট পাওয়া যায়। সো এই ওয়ার্কফ্লোটা হচ্ছে আমাদের যদি একদম বেয়ার বন চিন্তা করি, একদম বেসিক লেভেলে চিন্তা করলে এই ওয়ার্কফ্লো ইউজ করে আমরা এনশিওর করতে পারবো যে আমরা আমাদের কোডিং এজেন্ট থেকে সবচেয়ে ভালো আউটপুট বের করা। আগে আমরা কি করতাম, আমরা বেসিক্যালি লাস্টে দুইটা করতাম,
ওকে কিছু করতে বলতাম, ও করতো, আমরা ভেরিফাই করতাম। বিল্ড আর ভেরিফাই এই দুই স্টেপে ছিল। এখন ইন্ডাস্ট্রিতে যেটা বলা হচ্ছে যে না, সরাসরি বিল্ড আর ভেরিফাই করতে বললে সে সবসময় ভালো আউটপুট দিতে পারে না, বিকজ সে ওই একই সাথে কনটেক্সট গ্যাদার করে কোড বেস থেকে এবং তার উপর বিল্ড করার চেষ্টা করে। মানে ডুয়াল রোল প্লে করতে গিয়ে সে বিভিন্ন রকমের প্রবলেমে ফেলে, বিভিন্ন জিনিস মিস করে ফেলে, প্রপার সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য শুরুতে আরো দুইটা স্টেপ অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে স্পেসিফিকেশন করা, যে আমি আসলে কি চাই, এটা হলো বিজনেস ল্যাঙ্গুয়েজে। ফর এক্সাম্পল আমি বলতে পারি আমার একটা রিপোর্ট দরকার, আমার এমপ্লয়ীদের গত 7 দিনের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট দরকার, এটা হচ্ছে আমার ব্রিফ বা স্পেক। এই ব্রিফ বা স্পেক আমি এদেরকে দিয়ে যদি বলি এটা করার জন্য প্ল্যান কর, তখন সে কোড বেস ঘাটাঘাটি করবে, কনটেক্সট গ্যাদার করবে কোড বেস থেকে, এক্সিস্টিং ডাটাবেস স্কিমা দেখবে, মডেল ফাইল দেখবে, দেখে সিদ্ধান্তে আসবে আচ্ছা ঠিক আছে, চাচ্ছে যে একটা রিপোর্ট হবে, রিপোর্ট কোথায় হয়, রিপোর্ট কন্ট্রোলারে, ওকে ফাইন। রিপোর্ট চাইছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স কোন টেবিলে আছে, অ্যাটেন্ডেন্স টেবিলে আছে, অ্যাটেন্ডেন্স টেবিলের সাথে কানেকশন কার আছে, এমপ্লয়ি টেবিলে কানেকশন আছে। অ্যাটেন্ডেন্স 7 দিনের বের করতে কি করতে হবে, অমুক অমুক ফিল্ডে আমাকে কোয়েরি চালাইতে হবে। এই পুরো জিনিসটা করে সে একটা প্ল্যান সেট করবে এবং এরপরে আপনি এটা ভেরিফাই করবেন ম্যানুয়ালি। এই স্পেক এবং প্ল্যান ভেরিফাই করে আপনি বলবেন যে হ্যাঁ তুমি যেটা করছো এটা ঠিক আছে। এরপর সেটা কোনো 10x গতিতে এটাকে ইমপ্লিমেন্ট করে দিবে। এইটার কোয়ালিটি হবে আমাদের রেগুলার যে হ্যাঁ এটা করো তো, এটা করো তো, এটা করো তো, র্যান্ডম ফর্ম থেকে 10x 50x 100x বেটার। আপনাকে আমি একটু বড় একটা সেশনের एग्जांपल দেখাচ্ছি আমি কিভাবে রিসেন্টলি একটা বড় রিফ্যাক্টর করলাম এক্স্যাক্টলি এই প্রসেস ফলো করে। এই প্রসেসটা ফলো করে আমাকে রিফ্যাক্টর করতে সব মিলে 3 দিন সময় লাগছে। আমাদের একটা প্ল্যাটফর্মের আমরা এন্টার পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্টেশন রিফ্যাক্টর করে দিই। এটার মধ্যে মানে 12-14 হাজার লাইনের চেঞ্জ সব মিলে 2-3 হাজার লাইন, 2-3 হাজার না, 7,000 লাইন চলে গেছে, 6,000 লাইন অ্যাড হয়েছে। এই পুরো জিনিসটা আমি রান করছি স্পেক প্ল্যান করতে করতে আমি কিন্তু হাফ দিন খেয়ে দিছি। তারপরে ইমপ্লিমেন্ট করার সময়ও ও একটা স্লাইস দুটা স্লাইস করে ইমপ্লিমেন্ট করছে, আমি ওপর পজ দিছি যে ঠিক আছে লেটস ভেরিফাই, তারপর আমি এটা ভেরিফাই করে দিছি। তারপরে 2-3 স্লাইস 4 স্লাইস করে কাজ করছে, তারপর আবার ভেরিফাই করে দিছি। এভাবে করে করে পুরোটা যখন শেষ হয়েছে তখন এট দি এন্ড গিয়ে যে রেজাল্টটা আসছে এটা দেখে আমি মোটামুটি মুগ্ধ যে এটা কি হইল। তো এই ধরনের প্রসেসকে আমি হাতে করতে গেলে ইট উইল টেক টু লং, আমরা অনেক কিছু মিস করব। তো আমাদের দরকার স্পেশালাইজড ফ্রেমওয়ার্ক। একটা হচ্ছে ওপেন স্পেক আমরা গত 6 মাস ধরে ইউজ করি, মোটামুটি ম্যাচিওর, ভেরি লাইট ওয়েট। আগে স্পেক তৈরি করে, প্ল্যান তৈরি করে, তারপরে এক্সিকিউট করে, টাস্ক লিস্ট থাকে। এটা দিয়ে আপনারা স্টার্ট করে দেখতে পারেন। এর থেকে অ্যাডভান্স যদি যেতে চান তাহলে আপনারা সুপার পাওয়ার ইউজ করতে পারেন। সুপার পাওয়ার ইউজ করলে টোকেন অনেক বেশি লাগবে, অনেক ডিটেইলে কাজ করবে, বাট কাজের কোয়ালিটি অনেক হাই হবে। এরপর আমাদের কারেন্ট ফেভারিট হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইঞ্জিনিয়ারিং। এটা আরো টোকেন নিবে কিন্তু আউটপুট আরো প্রিসাইজ হবে। বড় বড় কাজের জন্য এগুলো ইউজ করতে পারেন, ছোট কাজ 3 স্টেপে করতে পারেন। বড় কাজে যেটা হয়, কম্পাউন্ড ইঞ্জিনিয়ারিং এ আমি রিসেন্টলি যে কাজ করলাম পরশুদিন, আমার একটা রিফ্যাক্টর শেষ করার পর আমি বলছি রিফ্যাক্টর রিভিউ করো, তখন সে আরো 8টা সাব এজেন্ট খুলে এই রিফ্যাক্টরটাকে আরো ডিটেইলে আরো 38 মিনিট ধরে রিভিউ করে সেই ইনক্লুডেশন থেকে আরো 6টা ভুল বের করে দিচ্ছে। তার মানে এই এজেন্ট কিন্তু মাঝে মাঝেই ভুল করে, এটা লাস্ট সেশনে কিন্তু তবু হয়ে বলে গেছে, খুব কনফিডেন্টলি মিথ্যা কথা বলে। হ্যাঁ, সেটাকে কিন্তু ওই যে ধরতে পারার জন্য আমার আপনার কিন্তু মানে ব্রেন খুব শার্প থাকা লাগবে। কারণ আপনার মনে হবে কি জানেন, ইংরেজিতে বলছে তাহলে ঠিকই বলছে। হ্যাঁ, তো ইনফ্যাক্ট এটা আমাদেরও মনে হয়, আমরা 25 বছর ধরে কাজ করি, আমরা মনে হয় প্ল্যান তো বেশ বড়, 600 লাইনের প্ল্যান কি ভুল করছে নাকি, আর ঠিক আছে চলো দেখি কই যায়। কিন্তু ওই সময় একটু ডিসিপ্লিন হয়ে একটু কষ্ট করে চেক করে দিলে দেখবেন যে ভালো কারণ। আচ্ছা, যারা অলরেডি এজেন্টিক নিয়ে কাজ করেন তারা তো কাজ করেন, যারা এখনো শুরু করতে ভয় পাচ্ছেন বা জুনিয়র মনে হচ্ছে যে কিভাবে স্টার্ট করব, তাদের জন্য পরামর্শ ছোট করে স্টার্ট করবে। একটা যে কোনো এজেন্ট ইনস্টল করবে। এটা আমাদের দেশীয় একটা আছে যে সজল ভাইয়ের তৈরি করা কুকু সিএলআই, কুকু এডিটর, এটা হোক, ওপেন কোড হোক, ডট কোডের ফ্রি হোক, কোডেক্স হোক, যে কোনো একটা ইনস্টল করবেন, ছোট একটা টাস্ক দিবেন, কিন্তু ওই ফ্রেমওয়ার্কটা মাথায় রেখে দিবেন যে আমি চাই এইটা হবে, মানে গোল। তুমি একটা প্ল্যান করো, সে প্ল্যান করবে, আপনি তখন প্ল্যানটা দেখবেন, দেখে বলবেন ঠিক আছে এখন এটা ইমপ্লিমেন্ট করবে, ওকে বলবেন তুমি এখন ভেরিফাই করো, ও ভেরিফাই করবে, আপনি আবার কোডটা পুরো প্ল্যান করে দেখবেন। আস্তে আস্তে আপনার ক্যাপাসিটি আপনি বাড়াবেন, বড় বড় প্ল্যান এক্সিকিউট করবেন, বাট স্টার্ট করবেন ছোট করে। এটা অবশ্য অলরেডি বলছি, আপনাকে বলে নেই,
যে আপনার মগজ মেশিনকে ধার দিয়েন না, ওই যে ইংরেজিতে বলছে ঠিক আছে এটা করেন না, নিজের জাজমেন্টটা অ্যাপ্লাই করবেন। ডেটাবেস ফর এক্সাম্পল আপনার টিম ডেটাবেস একভাবে মেনটেন করে, মেশিন আরেকভাবে বলতেছে, একটু সময় নিয়ে কনভেনশনটাকে ফিক্স করে দেন যে না আমরা কিন্তু ডেটাবেসের টেবিল এইভাবে রাখি। তারপর ওকে বলেন যে তুমি এই জিনিসটা তোমার মেমোরিতে স্টোর করো যাতে নেক্সট টাইম ভুল না হয়। সে দেখবেন আইদার মেমোরিতে রাখবে অথবা cloud.md ফাইলে রেখে দিবে, নেক্সট টাইম থেকে মিস্টেকটা হবে না। তো আপনার জাজমেন্ট ইউজ করে আপনি এই ফিক্সগুলো করবেন। আপনি এখনো ফুল আর্কিটেকচার ওন করেন, যে কারণে আমাদের চাকরি এখনো আছে, যে একটা বিজনেস প্রবলেম একটা সফটওয়্যারের ফুল আর্কিটেকচার মেশিন এখনো অত ভালোভাবে করতে পারে না, বা করার জন্য তার কাছে এনাফ ইনপুট নাই। কাস্টমারের সাথে মেশিন মিটিং করে না, আমি আপনি মিটিং করি, আমাদেরকে কাস্টমার এসে বকা দেয়, এ এখানে বকা দেয় না। তো এই জন্য আমরা ফুল আর্কিটেকচার ফুল প্রজেক্ট মাথায় রাখবো, আমরা মেশিনকে দিয়ে এক্সিকিউট করাবো, তাইলে আমরা মোটামুটি আমাদের ধরেন চাকরিটাকে টিকায় রাখতে পারবো। নেক্সট কি নিয়ে পড়াশোনা করবেন, কনটেক্সট অলরেডি ভাইয়া বলছে, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম যদি বলেন তাহলে বলবো স্কিল। সবকটা কোডিং এজেন্টে এখন স্কিলের সাপোর্ট আছে, আপনারা স্কিল নিয়ে পড়াশোনা করবেন। স্কিল কি? স্কিল হচ্ছে আমরা অনেক মানে বিভিন্ন জিনিস কাজ যখন একটা ওয়ার্কফ্লোর মধ্যে করি, ফর এক্সাম্পল একটা এপিআই তৈরি করতে হলে আমরা কি করি, এপিআই এন্ডপয়েন্ট তৈরি করি, ডেটাবেসে কন্ট্রোলার লিখি, সেটাকে ভ্যালিডেট করি, ডেটাবেসে সেভ করি, তারপর একটা রেসপন্স ব্যাক করি। সিরিয়াল আছে না একটা কাজের ওয়ার্কফ্লো আছে না, এইটাকে অটোমেট করার জন্য হচ্ছে স্কিলস, যাতে একই জিনিস আমাকে বারবার বলতে না হয় একটা এজেন্টকে। সো স্কিলসে আমরা সবচেয়ে বেশি ইনভেস্ট করবো। সাব এজেন্ট স্পেকট্রামের কথা বলছি, সাব এজেন্ট হলে প্যারালালি কাজ করা যায়, দ্যাটস ফাইন। ফার্দার রিডিং এর জন্য এগুলা দেখতে পারেন, এখানে কিছু আমি ডিরেক্টরি লিস্ট দিছি, পাশাপাশি skill.sh এখানে আপনারা দেখবেন অলরেডি 7 লাখের উপর স্কিল অলরেডি আছে, গতকালকে দেখা 7.5 লাখের উপর। এখানে খুঁজে খুঁজে দেখবেন যে কোন কোন স্কিল কিভাবে কাজ করে। কিছু কিছু স্কিল দেখবেন সাইজে ছোট, আপনি পরে বুঝতেছেন, কিছু কিছু স্কিল হচ্ছে কি এত বড় আপনার কাছে মনে হবে থাক এটা পড়া দরকার নেই। সো ব্যাক এন্ড ফোর্থ দেখে দেখে কাজ করবেন, দ্যাটস ফাইন। সেলফ প্রমোশন আমার একটা কোর্স আছে, আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, ইফ মনে হয় যে লজিক্যাল গো ফর ইট। আর কোশ্চেনস নেওয়ার শুরু আছে, একটা দুইটা প্রশ্ন নিতে পারি এনিওয়ান। আপনি যেহেতু বলছিলেন যে লিঙ্কডইন বা টুইটারে আমরা একটা টার্ম দেখি যে স্লো ফাউন্ডার বা বিল্ডিং পাবলিক, এটার সাথে বাস্তবতার মিল কতটুকু? বাস্তবতার মিল আছে। বিল্ডিং পাবলিক এইটার ট্রেন্ড শুরু 2021-22 থেকে। বিল্ডিং পাবলিক স্লো ফাউন্ডার দুইটাকে সেম? না মানে সোলো ফাউন্ডার মানে আমি একা, আর আমি বিল্ডিং পাবলিক করতেও পারি না করতে পারি, আমি নিজে নিজে এটার সাথে বাস্তবতা রিয়েলি বাস্তব রিয়েলিটি আছে, বাট ফ্যাব্রিকেশন বেশি। আচ্ছা 80-90% হচ্ছে কি এমনি এনগেজমেন্টের জন্য, 10-20% হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল। যারা রিয়েল তারাও বিল্ডিং পাবলিক করে, তারাও রেভিনিউ শেয়ার করে, নাম্বার শেয়ার করে, এটা করে ওটা করে। এখন আপনি বুঝবেন কেমনে কে অ্যাকচুয়ালি করে কে এইটাই। গল্প করে, বোঝাটা ডিফিকাল্ট, ট্র্যাক রেকর্ড দেখতে হবে। যেমন মার্ক লু নামে একজনকে আমি ফলো করি টুইটারে, মাকলু। হ্যাঁ ওর আপনি যদি ফলো করেন আপনি তাকে চিনেন, তার তো ধরেন 1 মিলিয়ন এমআরআর আছে, জি। প্রুফ করতে পারে, তো তার কথা আপনি শুনবেন। আবার অ্যাজ এ ফ্রেশার অ্যাজ লাইক 1 ইয়ার এক্সপেরিয়েন্স, এটা কি এভাবে অ্যাপ্রোচ ফলো করা কি উচিত হবে? অসুবিধা নাই, মানে এটা কখন হয়, আপনি যদি 10 জন এরকম ফাউন্ডারকে দেখেন, দেখবেন প্রত্যেকেরা নিজের প্রবলেম সলভ করতে গিয়ে তারপর বিল্ডিং পাবলিক স্টার্ট করছে। তো নিজের প্রবলেম কখন হয়েছে, যখন কাজ করা স্টার্ট করছে, বিভিন্ন বিষয় করতেছে, মনে হচ্ছে এটা এরকম কেন বা নাই কেন, তাহলে আমি এটা করি, কোর্সে করার পর শেয়ার দিচ্ছে, শেয়ার দেওয়ার পর সেটা এক্সপোর্ট করছে, এক্সপোর্ট করার পর কোথাও ঠিক আছে তাহলে আমি এটা আরেকটু কাজ করি। রিসেন্টলি রিপো প্রম একটা কনটেক্সট বিল্ডিং এর অ্যাপ্লিকেশন আছে, এইটা আমি 2 বছর ধরে ফলো করি। আগে যখন চ্যাটজিপিটি এর ফাইল দেওয়া যেত না, ওকে ইউজ করে মাল্টিপল ফাইল সিলেক্ট করে একটা প্রম্পট বানায় দিত। 2 বছর আগে এটা ইউজ করতাম, মাঝখানে কিছুদিন ফলো করছি, গত মাসে দেখলাম সে ওপেনএআইতে জয়েন করছে, আগের প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে, ওপেন সোর্স করে দিয়ে ওপেনএআইতে জয়েন করছে। কেন তাকে ওপেনএআই নিল? কারণ সে 2 বছর ধরে তার আইডিয়া নিয়ে কাজ করে গেছে, বিল্ডিং পাবলিক করে গেছে, ওপেন সোর্স শুধু ছাড়ে নাই, পেইডই ছিল, প্রিমিয়াম মডেলে ছিল, আর সেখানে 2 বছর ধরে এটা ভিতরে ঢুকছে, কাজ করছে, বড় করছে, ইউজারের ফিডব্যাক দিচ্ছে, তো বিল্ডিং পাবলিক করছে, সোলো ফাউন্ডার ছিল, বাট প্যাশনেট ছিল, কাজ করছে। ওপেনএআই দেখছে যে এটা নিলে তো আমার অনেক কাজ বেঁচে যায়, আসুন, তো সে ওপেনএআই জয়েন করছে, আমাদেরকে পুরো প্রজেক্ট ফ্রি ওপেন সোর্স ছেড়ে দিচ্ছে। মানে প্যাশনেট ওয়েতে কাজ করলে 1 বছর 2 বছর সমস্যা না। আসসালামু আলাইকুম। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মানে এখানে দুজনের কথা শোনা আর কি, তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে মেশিনের সাথে কিভাবে চলবো সেটা নিয়ে আসলে বোঝানো হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের
যেটা আপনিও বলছেন যে আসলে সবাই আসলে একটা চিন্তা থাকে যে মানে একটা এনজাইটি মধ্যে থাকে যে আমার জব থাকবে কিনা থাকবে না। ঠিক আছে, এখন আপনি কি মনে করেন যে আসলে মানুষ সমান সবাই? অবশ্যই না। ঠিক আছে, কেউ 10x হবে, কেউ 100x হবে, কেউ 1000x হবে, রাইট? অবশ্যই। এখন আমরা কি তাকে যে ধরেন যে 10x বা 100x তাকে আমরা ইন্ডাস্ট্রি থেকে ছুড়ে ফেলা দিব, তাকে আমরা তার ইকোনমিক সেফটি কোথায়? ইকোনমিক্স যদি জানেন, ইকোনমিক্সের মধ্যে সাপ্লাই আর ডিমান্ডের থিওরি আছে। সাপ্লাই কতটুকু আর ডিমান্ড কতটুকু। ডিমান্ড যদি এনাফ থাকে, সাপ্লাই যদি এনাফ থাকে, খুব সুন্দর মার্কেট থাকে। যদি এমন হয় যে ডিমান্ড কমে গেছে, সাপ্লাই বেড়ে গেছে, তাহলে সবাই নিশ্চয়ই সব অপরচুনিটি পাবে না। এখন ইন্ডাস্ট্রি যদি এমন হয় যে ইন্ডাস্ট্রিতে এখন কাজও বেড়ে যাবে আর কাজ করার জন্য লোক কমে যাবে, বিকজ মেশিন অনেক কিছু অটোমেট করে ফেলতেছে, তখন বাই ডেফিনিশন ইন্ডাস্ট্রি তাদেরকেই নিবে যারা বেসিক্যালি ওই রোলটা প্লে করতে পারবে। অন্যভাবে চিন্তা করেন, অন্য ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করেন। ধরেন একজন দিনমজুর, সে খুব এফিশিয়েন্ট এবং তার গায়ে শক্তি সামর্থ্য বেশি। তাহলে তাহলে আপনি অ্যাডাম স্মিথের ইকোনমিক্স মানে নিচ্ছেন? অ্যাডাম স্মিথ তো যাই নাই। না, আমি বলছি আপনি কি অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তো অনেক পুরানো, অ্যাডাম স্মিথ যাওয়া দরকার নেই, আপনি আপনার আশপাশ দেখলেই বুঝবেন। আপনি আরো সাপ্লাই যেটা বললেন সেটা হচ্ছে অ্যাডাম স্মিথের সেটা তো ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই আসবে। আপনি এআই এর আগের যুগে চলে যান, ধরেন আজকে থেকে 5 বছর আগে যান। আজকে থেকে 5 বছর আগে বাংলাদেশে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যে পরিমাণ লোক অ্যাভেলেবেল থাকতো, তার সাথে কি সামঞ্জস্য রেখে জব থাকতো? 5 বছর আগে চিন্তা করেন। যতজন গ্র্যাজুয়েট বের হয়েছে, যতজন ডেভেলপার বের হয়েছে মার্কেটে একটা বছরে, সব ইউনিভার্সিটি মিলে, সেই পরিমাণ জব কি মার্কেটে ছিল তখন? 5 বছর আগে যখন এআই আসে নাই, ছিল না তো। ছিল না, বা চাকরি পেতো কারা? যারা ভালো করছে, ঠিক আছে। বাট মানে শোনা যাচ্ছে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে ইকোনমিক্যাল সেফটি, ঠিক আছে। মানে আমরা আসলে দেখতেছি এখানে সব মানে যে জিনিসটা যে যে আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতেছো তুমি সেই থাকো, আর যে টিকে থাকতে পারতেছো না সে চলে যাও, ঠিক আছে। তো এটাই তো ধরেন যে অ্যাডামিক্সদের ইকোনমিক্সের ধরনটা এটা, ঠিক আছে, ম্যাটেরিয়ালিস্টিক স্টাফ। তো এই জায়গাটাতে আসলে কি মানে আমাদের মানে হিউম্যান ডেভেলপমেন্ট, আমি আসলে প্রোগ্রামিং সেক্টরটাকে বলছি না, ঠিক আছে, মানে অ্যাজ এ প্রোগ্রামার এই জায়গাটা ফেস করছে, এই জায়গাগুলো বা দেখতেছি আর কি মানুষকে। আসলে আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গাটা কোথায় হতে পারে? আসলে তো আমাদের মানে ইকোনমিক সেফটি নাই, ঠিক আছে। ধরেন যে আমার বাবা হচ্ছে 93-95 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড শিখছে, এখন তো মনে হয় 26 ওয়ার্ডে মানে জায়গাটা এরকম হয়ে গেছে, প্রোগ্রামিংটা এখন এত ইজি হয়ে গেছে, ঠিক আছে। না, পুরোপুরি ইজি হয় না। এখন আমি আপনাকে বলি, আপনি হচ্ছে একজন মানে প্রথমত হচ্ছে আপনি একজন হচ্ছে যে বিজনেস করতেছেন, ঠিক আছে, এবং যারা যারা এখানে আসছে ওরা সবাই বিজনেস করতেছে, ঠিক আছে। মানে এইখানে আমি মানে দুজন কথা শুনে এখন পর্যন্ত বললাম, জানি না সামনে আগামীতে কি বলা হবে। আপনারা সবাই বলতেছেন যে বি এ প্রোগ্রামার, বি এ ইঞ্জিনিয়ার, গুড ইঞ্জিনিয়ার, 10x ইঞ্জিনিয়ার, 1000x ইঞ্জিনিয়ার, বাট অ্যাকচুয়ালি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট যেটা, ঠিক আছে, ইকোনমিক সেফটি যে বিষয়টা আমাদের এই ইন্ডাস্ট্রিজ যারা কাজ করবে তাদের যে ইকোনমিক সেফটির বিষয়টা, সেই বিষয়ে আমি কথা বলা হচ্ছে না। সো এটা ভেরি স্যাড, মানে ইকোনমিক সেফটি নাই, লেটস বি ভেরি ক্লিয়ার। দ্যাটস ওয়াই মানে এটা বলতেছি যে আর আমি আপনাকে ব্লান্টলি বললাম ইকোনমিক সেফটি নাই, মানে অডিয়েন্সের বাকিরাও শুনেলেন। আপনি যদি লেভেল আপ না করেন, দেয়ার ইজ নো ইকোনমিক সেফটি। অবশ্যই এই মানে ইকোনমিক মানে আপনি রিয়ালিটিকে স্কিপ করতে পারবেন না, দ্যাটস দ্য কেস। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লোজ করি। ভাই থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা ভালো ছিল, আপনার সাথে কনভারসেশন করে ভালো লাগছে। আপনি পরে লেটস হ্যাভ এ কফি টুগেদার, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হবে। অনেক ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়ার এনার্জেটিক চমৎকার সেশনের জন্য।